উপদেষ্টাকে প্রশ্ন করলে অ্যাপারেটলি সাংবাদিকের চাকরি চলে যেতেছে, উপদেষ্টা না বললেও চলে যেতেছে। আগে তো শেখ হাসিনা তবু বলতো ওর চাকরি খাইয়া দাও, বা শেখ হাসিনার মেশিনারি বলতো, এখন বলতেও হয় না, অটোমেটিক চলে যায়। আর তারপরে তো সংবাদ প্রকাশ করে তা আবার ডিলিট করা হচ্ছে, মানে ঘটা কইরা। এইগুলিকে আপনি আসলে কিভাবে দেখেন? আপনি বলার পরে আমরা ব্যারিস্টার ফারহানাকে 30 সেকেন্ড শুনবো। জনাব মোহাম্মদ ইশরাক। আচ্ছা দেখেন, আপনার এই বিষয়গুলো যেগুলো বললেন, এটা আপনার কিন্তু যে কোনো পোস্ট রেভলিউশনারি সোসাইটিতে এগুলো খুবই কমন ঘটনা। আপনার ওই যে এবং এখন অনেক ফ্রাস্ট্রেশন তৈরি হবে। ইভেন এর আগে জুলাইতে যে ইউনাইটেড ফ্রন্ট ছিল, তাদের মধ্যেও দেখবেন অনেক ধরনের ডিভিশন তৈরি হয়েছে। অনেকে নানান কারণে ডিস্যাটিসফাইড বা হচ্ছে তারা মনে করবেন যে অবমূল্যায়িত হয়েছেন। সো তাদের মধ্যেও আপনার বিভিন্ন ফিচার্স দেখবেন। আপনার এই যে আমাদের বাংলাদেশ তৈরি হওয়ার পর প্রথম দশকের যে উত্তাল রাজনীতি, সেই রাজনীতির পক্ষ বিপক্ষ, সেটা কিন্তু এই যে 71-এ যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের মধ্যেই নানান পক্ষ। ওই যে আহমেদ আফগানি বলল যে অনেক মুসলমান নাকি মুক্তিযুদ্ধ যেয়ে পরে তারপর তারা তওবা করেছে, ওরাও কিন্তু ওরকম হচ্ছে ঠিক আছে জুলাইতে বুঝি নাই, তখন ভুল করে প্রোফাইল পিকচার লাল করে ফেলছিলাম, কিন্তু আগেই তো ভালো ছিলাম, এইরকম একটা কিন্তু এখানে সিমিলারিটি ড্র করার স্কোপ আছে। সো নানান রকম ডিস্যাটিসফ্যাকশন সত্ত্বেও আমি বলবো বর্তমানে পরিস্থিতি আমরা অনেক ভালো আছি। এই কারণে আপনি যেমনটা বললেন যে এখন স্টেট থেকে প্রেশারটা কিন্তু আসছে না। নন স্টেট অ্যাক্টরের প্রেশার বা নন স্টেট অ্যাক্টরের চাপের সাথে আমরা যদি স্টেট অথরিটির চাপকে ওই সাথে যদি ইকুয়েট করে দেখি, ছোট করে একটু মব যুক্ত করি, স্টেট প্রেশার দিল না ধরেন, কিন্তু কেউ বললো আসতাছি, ওহেন একটু গরু জব করে আসমু, ওহেন একটু তোমাকে একটু দেখে আসমু, তাহলে একটু ভয় পাবে না মানুষ? এবং স্টেট ওদের বাধা দিবে না, স্টেট বাধা দিবে হচ্ছে পিক এন্ড চুজ ভিত্তিতে। স্টেটে যেটা পছন্দ, যেখানে হাসনাত আব্দুল্লাহ থাকবে এখানে বাধা দিবে না, হাসনাত আব্দুল্লাহ না থাকলে বাধা দিবে। আচ্ছা ঠিক আছে, আপনার যমুনার সামনেও যখন হাসনাত আব্দুল্লাহ গিয়েছে তারপর কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং পরে তারা শাহবাগী এবং ইন্টারকন্টিনেন্টাল ওখানে গেছে, বাট ওটা প্রসঙ্গ না। যখন আপনার প্রথম আলোর সামনে যখন হচ্ছে হলো গরু জবাই এবং এই ধরনের একটা বিষয় হলো, তখন কিন্তু রাষ্ট্র ভায়োলেন্টলি তাদেরকে রিমুভ করেছে। সো আমার কাছে মনে হয় না যে, এবং এটাও বুঝতে হবে রাষ্ট্রের এই মুহূর্তে সক্ষমতা কত। যেই পুলিশ কিছুদিন আগে রীতিমতো একটা ম্যাসাকার চালিয়েছে, সেই পুলিশের এখন কতটুকু মোরাল আপনার হাই গ্রাউন্ড আছে, বা তাদের কিভাবে সেই অথরিটি তারা এক্সারসাইজ করতে পারছে সোসাইটিতে, বা অ্যাকসেপ্টেবিলিটি আছে, সেটাও কিন্তু একটা প্রশ্ন। এই ডিফিকাল্ট টাইমসের মধ্যে এই ধরনের কিছু প্রবলেম হবে। ডিলেট করার ঘটনা যেটা হয়েছে, আমি মনে করি না এটা রাষ্ট্র, বাংলাদেশ রাষ্ট্র ইটসেলফ দায়ী। আমি মনে করি এখানে হয়তো একজন পার্টিকুলার পার্সন এটা করেছেন, আমি তার সাথে বাংলাদেশ রাষ্ট্রকে ইকুয়েট করতে রাজি হচ্ছি না। আমি মনে করব যে আমি দাবি করছি, স্ট্রংলি ক্লেম করছি যে বর্তমানে যে এই প্রবলেমগুলো আমরা দেখতে পাচ্ছি। না, আমি মাহফুজ আলমের কথা বলছি না, মাহফুজ আলমের স্ট্যাটাস ডিলিট করার কথা বলছি না। আমি বলতেছি যে বগুড়া একটা ঘটনা ঘটছিল, আমি দেখলাম 3-4টা টেলিভিশন এটা রিপোর্ট করছে, রিপোর্ট করার পরে তারা আবার এটাকে ডিলিট করছে, এটা বলে যে না এরকম কোনো ঘটনা ঘটে নাই। এবং 2-3টা সংবাদ মাধ্যম যেহেতু, সেই তো আমার একটু সন্দেহ হয়েছে। এবং রাষ্ট্রের ক্ষেত্রে আমি একই ধরনের রিপোর্ট 3-4টা জায়গায় দেখতে পাচ্ছি, মানে যেরকম আওয়ামী লীগ আমলে দেখতে পাইতাম একই রিপোর্ট। আচ্ছা দেখেন, আমি এক্স্যাক্টলি জানি না আপনি কিসের কথা বলছেন, কিন্তু কয়েকদিন আগে জাতীয় সঙ্গীতের থামাই দেওয়া হইতেছে বা এরকম কিছু একটা মব গিয়া নষ্ট করছে, এরকম একটা খবর ছাপা হয়েছিল বেশ কয়েকটা টেলিভিশনে, অন্তত 2টা টেলিভিশনে আমি দেখছি, বেশ কয়েকটা গণমাধ্যমে। তারপরে তারা এটা তুলে নিছে, বলছে যে এরকম কোনো ঘটনা ঘটে না, আমরা অনবধানতা বশত এটা ছাপাইছি। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে আরেকটা পাল্টা উদাহরণ দেই। ডেইলি স্টারে একটা সংবাদ ছাপা হলো যে একজন হিন্দু ধর্মাবলম্বী একজন ব্যক্তি ইনি মারা গেছেন। ডেইলি স্টার বললো এখানে হচ্ছে একটা রিলিজিয়াস একটা ক্ল্যাশের ব্যাপার ঘটেছে, এবং তারপর আপনার ভারতের যে ফরেন মিনিস্ট্রি তারাও একটা বিবৃতি দিয়ে দিল বাংলাদেশে সিস্টেমেটিক হিন্দু পারসিকিউশন চলছে। পরে এটা নিয়ে অনেক হলো, ইনভেস্টিগেশন হলো, ডেইলি স্টার নিজে পরে অ্যাডমিট করলো যেখানে ইনকনসিস্টেন্সি আছে এবং সেখানে গ্রস আপনার মানে জার্নালিস্টিক এথিক্সের ভায়োলেশন হয়েছে, তারপর তারা উইথড্র করলো। এখন আপনি কি, এই ধরনের প্র্যাকটিস তো হয়েছে, এবং আমি আবারও শুরুটা যেখানে থেকে করেছিলাম যে আমাদের জার্নালিজম, আমাদের তো সোসাইটি ফ্যাসিসবাদের আমলে ট্রাস্ট ভেঙে যায়। আপনার দেখা যাচ্ছে যে একটা যখন সার্ভেলেন্স স্টেট তৈরি হয় তখন কি হয়, আপনার ওরওয়েলে আমরা পড়েছি যে ছেলে বাবাকে রিপোর্ট করছে, বাবা প্রতিবেশীকে রিপোর্ট করছে, সেখানে আমাদের জার্নালিস্টদের সাথে তো সোসাইটির ট্রাস্টের সম্পর্কটা আর আগের মতন নাই। তারা তো অনেকভাবে কনসেন্ট ম্যানুফ্যাকচার করেছে। সো ইভেন নাও, ওই যে আমি যেটা বললাম যে ডেইলি স্টারের যে ঘটনা আপনার হয়তো বা মনে থাকবে, আমার মনে আছে, তো এই ধরনের ঘটনাও ঘটেছে। আমার কাছে একটা জিনিস এটা শেষ, এই যে কনসেন্ট ম্যানুফ্যাকচারের কথা যেটা আপনি বলতেছেন, সেটার ক্ষেত্রে আবার আমি যদি আপনার কাছে ফিরে আসি, যে আপনি আবার বলতেছেন যে এখানে আসলে সত্য ব্যাপার না, এই যে সত্যটা ব্যাপার না, কনসেন্ট ম্যানুফ্যাকচার একটা বড় সংবাদ মাধ্যম কোনো একটা এজেন্ডা সেট করতে গিয়ে, তার কায়েমি স্বার্থ করতে গিয়ে করলো, এবং তাকে আসলে তার একটা প্রিন্টার্স লাইন আছে, একটা এডিটোরিয়াল পলিসি আছে, তাকে আমরা ধরতে পারলাম।
অথবা আমি একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার, আমি একটা বিকল্প মিডিয়া করে তুলছি, আমার কোনো এডিটিং নাই, কোনো কিছু নাই, আমি কন্টেন্ট ম্যানুফ্যাকচার করতেছি, কারণ সত্য কোনো ব্যাপার না, আমার এখন আদর্শটা প্রতিষ্ঠা করতে হবে। আপনি কি মনে করেন সেকেন্ডটা ভালো, যে আমি কন্টেন্ট ম্যানুফ্যাকচার করতে পারবো যেহেতু আমি ট্রেডিশনাল মিডিয়া না? নট নেসেসারিলি, বাট অ্যাট লিস্ট এইখানে হচ্ছে প্রোপাগান্ডা ডেমোক্রেটাইজেশন হচ্ছে। আগে ধরেন একজন করতে পারতো, এখন মানে আমরা বলে সবাই না মিলে যে করতেছি, আপনার মানে আওয়ামী লীগ যে দুষ্টামিগুলি করছে এখন আমরা সবাই মিলে সেটা করতে পারতেছি। কংগ্রেচুলেশনস। আমার মনে হয় যে আপনি অত্যন্ত চমৎকার বলেছেন। কিন্তু আপনার কি শেষ কিছু বলার ছিল জনাব মোহাম্মদ ইশরাক? কারণ আমরা যেহেতু একটু 5 মিনিট বেড়েছে, আমরা একটু রুমিন ফারহানা ব্যারিস্টারকে দিয়ে শেষ করতে চাই। আপনি যদি কিছু বলার থাকে আমি 71 প্রসঙ্গে যে রাজনীতিটা হচ্ছে, আমি ওইটা নিয়ে একটা বলতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে ব্যারিস্টার রুমিন ফারহানা বলছিলেন যে জোটের রাজনীতি এবং আদর্শের রাজনীতি। ইন প্রিন্সিপাল আমি কথার সাথে এগ্রি করি, কিন্তু আপনি যদি হচ্ছে জোটের রাজনীতি থেকে এর ব্যাপারটা যদি এরকম হয়, আপনি যুদ্ধাপরাধীর গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছেন বা যুদ্ধাপরাধীর সাথে রাজনীতি করছেন, সেটা কিন্তু আবার একটা প্রবলেম। এখানে আমি খালেদা জিয়ার বহু সমাবেশে গিয়েছি, উনি নিজামী মুজাহিদের মুক্তি চেয়েছেন, আমি তারেক জিয়ার বক্তব্য আছে। So আমার মনে হয় যে আমরা 5ই আগস্টের পর আমরা একটা বড় ন্যাশন হিসাবে আমরা ফেল করেছি, যে এই যে ফ্যাসিবাদের যারা ভিকটিম ছিল তাদেরকে আমরা রাজনীতির স্বার্থে আর ডেমোনাইজ করব না, এই কনসেনসাসে আমরা পৌঁছতে পারিনি। তো যার ফলে যে জিনিসটা হয়েছে 71, আমি মনে করি এটা অ্যালাইভ থাকবে এবং বিভিন্ন পক্ষ এটা নিয়ে রাজনীতি করবে। তবে কে কিভাবে রাজনীতি করবে সেটা এখনো বলার সময় আসেনি। আপনাকে অনেক ধন্যবাদ মোহাম্মদ ইশরাক। বেশির রুমিন ফারহানা, আপনি যদি একদম মানে কোনো ছাড়া আপনি যদি 1 মিনিট বলেন, আমরা কোনো ইন্টারাপশন ছাড়া, প্লিজ। দেখুন, আমি তো একজন আইনজীবী। যতদিন পর্যন্ত না আপনি আদালত দ্বারা প্রমাণিত হচ্ছেন, ততদিন পর্যন্ত আপনাকে আমি অপরাধী বলবো কিনা সেটা তো আমি আইনজীবী হিসেবে বলতে পারি না। নিজামের বিচার হয়েছে 2006-এর পরে। সো তার আগে আমি যদি তর্ক করি, আমি যদি আইনজীবী হিসেবে তর্ক করি, যতদিন পর্যন্ত তার অপরাধ প্রমাণ না হচ্ছে ততদিন পর্যন্ত তো আপনি তাকে যুদ্ধাপরাধী বলতে পারছেন না। 1, 2 হচ্ছে যুদ্ধাপরাধের বিচার নিয়ে অনেক প্রশ্ন আছে, অনেক রকম ব্যাপার আছে, কেলেঙ্কারি, স্কাইপ কেলেঙ্কারি থেকে শুরু করে সুখরঞ্জন বালির কাহিনী থেকে শুরু করে অনেক রকম কথা আছে, সেই আলোচনায় আজকে আমরা আর না ঢুকি। তবে 2024-এর গণ অভ্যুত্থানের পরে আমি চতুর্দিকে একটা চরম অসহিষ্ণুতা লক্ষ্য করি। এটা এক দলের সঙ্গে অন্য দলের অসহিষ্ণুতা, এক দলের ভেতরে নিজেদের কর্মী সমর্থকদের মধ্যে অসহিষ্ণুতা, এবং আমরা চারপাশে যে আমার ভাই বলছিলেন যে স্টেট অ্যাক্টরের চেয়ে নন স্টেট অ্যাক্টর তো বরং সেফার যদি তারা মানে অ্যাট্রসিটি করে। না, এটা সেফার না। এটা সেফার না এই কারণেই যে স্টেট যখন সরাসরি কারোর রাইট ভায়োলেট করছে, কোন রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এর সঙ্গে জড়িয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনি কোনো না কোনো ভাবে যদি আপনি চান তাকে জবাবদিহিতার মধ্যে আনতে পারেন। কিন্তু ধরুন মোহাম্মদপুরের একটা বাড়িতে কিশোর গ্যাং ঢুকে এলোপাতাড়ি 10 জনকে কুপিয়ে গেল, এবং এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা কিন্তু 24-এর গণ অভ্যুত্থানের পরে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, এটা তারই ধারাবাহিকতার একটা ঘটনা। এবং আমরা যখন দেখি যে তৌহিদি জনতা মব মরাল পুলিশিং করছে, এবং এই ব্যাপারে স্টেটের অ্যাক্টর যারা, তারা চুপ করে আছে, যেটা আপনি একদম সঠিকভাবে ধরেছেন যে যখন তাদের ইচ্ছা হয় তারা মুখ খোলে, যখন তাদের ইচ্ছা হয় না তারা মুখ খোলে না। তখন আমাদের মতন যারা একেবারেই সাধারণ নাগরিক, আমরা কিন্তু খুবই দুশ্চিন্তায় এবং খুবই নিরাপত্তাহীনতায় ভুগতে ভুগতে দিন পার করি। রুমিন ফারহানা, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব মোহাম্মদ ইশরাক, আপনাকেও অনেকগুলি বিষয় নিয়ে আজকে কথা হয়েছে। আসলে প্রপাগান্ডার আসলে প্রপাগান্ডার খুব গণতন্ত্রায়ন সম্ভব কিনা।